মহারাজ বিক্রমাদিত্য, শুনেছি আপনি খুব বিদ্বান, বুদ্ধিমান, বিচক্ষণ ব্যক্তি, অথচ আপনি বোকার মতো চুপচাপ আমাকে কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছেন। আমি বরং আপনাকে একটি গল্প বলি। চম্পানগরীর রাজা উদয় ভানু, ধর্মপ্রাণ রাজা উদয় ভানুর রাজত্বে চম্পানগরের বাসিন্দারা সুখে শান্তিতে বাস করে। রাজা উদয় ভানুর দুই পুত্র, জ্যেষ্ঠ পুত্র চন্দ্রভানু আর কনিষ্ঠ পুত্র চিত্রভানু। বৃদ্ধ বয়সে রাজা উদয় ভানু একদিন পুত্রদের ডেকে বললেন, বাবারা শোন, আমার বয়স হয়েছে আর তাই শরীর ভালো থাকে না। তোরা বড় হয়েছিস, উপযুক্ত হয়েছিস রাজ্য শাসনের, তাই আমি এবার বিশ্রাম নিতে চাই। না না পিতা, তা হয় না। দেশের প্রজারা আপনাকেই রাজা হিসেবে দেখে আসতে অভ্যস্ত। আপনার সুশাসনে তারা সুখে শান্তিতে রয়েছে, তাই এভাবে হঠাৎ আপনি দায়িত্ব থেকে সরে দাঁড়ালে। তুই থাম তো। না না পিতা, সত্যিই আপনার বয়স হয়েছে, এবার আপনার বিশ্রাম নেওয়া উচিত। আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা ঠিক রাজ্য চালনা করতে পারব। আচ্ছা বাবা, আচ্ছা, আমি নিশ্চিন্ত হলাম। আগামীকালই আমি বানপ্রস্থে যাব। তোরা সাবধানে থাকিস, মিলেমিশে থাকিস বাবারা। হ্যাঁ হ্যাঁ, আপনি কিচ্ছু ভাববেন না। ছোট আমার নয়নের মণি, আমরা মিলেমিশে থাকব। দুই ভাইয়ের উপর রাজ্যভার সঁপে দিয়ে মহারাজ উদয় ভানু বানপ্রস্থে চলে গেলেন। কিন্তু জ্যেষ্ঠ পুত্র চন্দ্রভানুর অন্য চিন্তা। সে ছিল খুবই ক্রূর, স্বার্থপর স্বভাবের। তাই পিতার অবর্তমানে ছোট ভাইকে ছল করে রাজত্ব থেকে সরিয়ে দিল। রাজ্যের ওই অংশ যে শুধুই মরুভূমি, ওই অংশে জনবসতি নেই বললেই চলে। এত বড় রাজ্য একসাথে চালানো সম্ভব নয়। আমি তোমার চেয়ে বয়সে বড়, তাই অভিজ্ঞতা আমার স্বভাবতই বেশি। ওই জনবসতিপূর্ণ নগর আমি দেখব, আর তোমার অভিজ্ঞতা যেহেতু কম, তুমি ওই মরুভূমি দেখো। বড় ভাইয়ের কথা মতো চিত্রভানু জনবসতি শূন্য মরুভূমির রাজত্ব নিয়ে চলে গেল। রাজপ্রাসাদ ত্যাগ করে ছদ্মবেশে এসে পৌঁছল বিস্তীর্ণ মরুভূমির মাঝে। বাবা, চারিদিকে শুধু বালি আর বালি, লোকজন কেউ কোথাও নেই। কি আর করা যাবে, এখন এখানেই থাকতে হবে। পিতার অবর্তমানে ছোট ভাইকে সরিয়ে দিয়ে সিংহাসনে বসল বড় ভাই চন্দ্রভানু। ওদিকে বিস্তীর্ণ মরুভূমির মাঝে একা এক ছোট্ট কুঁড়ে ঘরে বাস করতে লাগলো চিত্রভানু। মরুভূমির ওপারে ছিল সিংহল রাজ্য। এক মায়াবী ডাইনির মায়া বলে রাজ্যের প্রতিটি মানুষ দুর্বল, খর্বকার হয়ে যায়, এবং রাজকুমারীও সেই ডাইনির কাছে বন্দী হয়ে থাকে। নিরুপায় রাজা তাই। মহামন্ত্রী, সমস্ত প্রতিবেশী রাজ্যে ঘোষণা করে দাও, যে ব্যক্তি ওই ডাইনির হাত থেকে রাজ্যকে মুক্ত করতে পারবে এবং রাজকুমারীকে তার কাছ থেকে ফিরিয়ে আনতে পারবে, তার সাথেই রাজকুমারীর বিবাহ ও সিংহলের অর্ধেক রাজত্ব দেওয়া হবে। মহারাজ, প্রতিবেশী সিংহল রাজ্যের রাজা দূত পাঠিয়েছেন। কি প্রয়োজনে? ঠিক আছে, পাঠাও ভেতরে। আচ্ছা মহারাজ। প্রণাম মহারাজ। কি এই ব্যাপার? আমি যাব,
আমি যাব সিংহলের প্রজাদের ডাইনির হাত থেকে রক্ষা করতে। আমি উদ্ধার করব রাজকুমারীকে। তারপর সিংহলের অর্ধেক রাজত্ব আমার অধীনে আসবে এবং রাজকুমারীর সাথে আমার বিবাহ হবে। রাজবৈদ্যকে ডেকে পাঠাও। প্রণাম মহারাজ। রাজবৈদ্য, এখনই এমন একটা ওষুধ প্রস্তুত করো যা খেলে সিংহলের দুর্বল খর্ব মানুষ সুস্থ সবল হবে এবং নিজ আকার ফিরে পাবে। মহারাজ, এত শীঘ্র সম্ভব নয়। এ তো প্রস্তুত করা খুব কঠিন, সময় লাগবে মহারাজ। আমি কিচ্ছু জানি না। আমার আগামীকালই ওই ঔষধ চাই। দেশের যত বৈদ্য আছে প্রয়োজনে প্রতিবেশী রাজ্যের সাহায্য নিয়ে ওই ঔষধ প্রস্তুত করো। ঔষধ আমার কালই চাই, কালই। যাও। সারা রাত জেগে রাজবৈদ্য সারা রাজ্যের প্রতিবেশী রাজ্যের বৈদ্য সকলে মিলে ঔষধ প্রস্তুত করলো। মহারাজ, ঔষধ প্রস্তুত। হ্যাঁ হ্যাঁ, ঔষধ প্রস্তুত। মহামন্ত্রী, আমার যাত্রার ব্যবস্থা করুন। আমি আজই রওনা দেব সিংহলের উদ্দেশ্যে। মহারাজ, সিংহলে দ্রুত পৌঁছানোর একমাত্র পথ ওই মরুভূমির পথ। মরুভূমির ওপারেই সিংহল রাজ্য। তবে চলো, শীঘ্র চলো। রাজা চন্দ্রভানু সিংহলের উদ্দেশ্যে মরুভূমির পথে রওনা দিল। ওরে বাবা, কি সাংঘাতিক গরম! আর কত দূর সিংহল রাজ্য কে জানে। এই মরুভূমি পার করতে প্রাণ যায়। ও, তাড়াতাড়ি চলো, দ্রুত দ্রুত চলো। বাবা, কোথায় যাচ্ছ? তা তোমার জেনে কাজ কি শুনি? হ্যাঁ, সরো সরো সরো, পথ ছাড়ো। বাবা, বড় ক্ষুধার্ত আমি। যদি কিছু আহারের ব্যবস্থা করে দাও। কিচ্ছু নেই আমার কাছে, তুমি যাও, আমার দেরি হয়ে যাচ্ছে। পথ ছাড়ো। ওই তো, ওই বাক্সে নিশ্চয়ই খাবার আছে। আমায় কিছু দিয়ে যাও না বাছা, তোমার বড় ভালো হবে। খিদের জ্বালা আর সইতে পারছি না বাবা। ওহ, এ তো মহা জ্বালা। ও বাক্সে কিচ্ছু নেই, ওতে সাপ, ব্যাঙ, কচু পোড়া আছে। যাও যাও, বিরক্ত করো না। বেশ বেশ, যা বললে তাই নিয়ে যাও, তাই নিয়ে যাও, তাই নিয়ে যাও। শুধু শুধু দেরি করিয়ে দিল। এই চলো চলো, শিগগিরই চলো। মহারাজ চন্দ্রভানু মরুভূমির দীর্ঘ পথ অতিক্রম করে এসে পৌঁছলেন সিংহল রাজ্যে। প্রণাম। আসুন মহারাজ চন্দ্রভানু, আসুন। মহারাজ, আমি একটি ঔষধ এনেছি যার দ্বারা আপনার রাজ্যের প্রজারা আবার সুস্থ সবল হয়ে উঠবে এবং পূর্বের ন্যায় রূপ আবার ফিরে পাবে। অতি উত্তম, অতি উত্তম। কই, তবে এখনই সে ঔষধ প্রয়োগ করুন মহারাজ। আপনি আমার প্রজাদের রক্ষা করুন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি সুস্থ করে তুলব তাদের। এই দেখুন। হ্যাঁ, এ কি, এসব কি? আমার বিপদের দিনে আপনি কৌতুক করতে এসেছেন, বাক্স বোঝাই করে সাপ, ব্যাঙ আর ওই কচুপোড়া এনেছেন। বেরিয়ে যান, বেরিয়ে যান আপনি। এমন অপমানিত আমি জীবনেও হইনি। কি করে হলো এসব? রাজবৈদ্যের এত বড় স্পর্ধা আমার সাথে কৌতুক করেছে। এখনই ফিরে গিয়ে ওকে বন্দি করব। সারথি, দ্রুত দ্রুত রাজ্যে ফেরো। সিংহলের খবর রাজা চিত্রভানুর কাছেও পৌঁছল। তিনি চিন্তা করতে লাগলেন, আহা,
সিংহলের এই কি দুরবস্থা আজ। এ অসময়ে যদি আমি কিছু সাহায্য করতে পারতাম, কিন্তু কিন্তু কি বা করব। আমি আমি নিরুপায়। কে যেন কাঁদছে না? আরে আরে ওই তো এক বৃদ্ধা বসে বসে কাঁদছে। গিয়ে দেখি তো কি হয়েছে। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? আমি বড়ই ক্ষুধার্ত, একটু আহার আর তৃষ্ণা মেটাবার জল যদি পেতাম বড় উপকার হতো। ও তুমি ক্ষুধার্ত? এসো এসো আমার সঙ্গে, আমার ঘরে এসো। বড় উপকৃত হলাম, যেন প্রাণ ফিরে পেলাম। তা তুমি কে বাছা? এখানে এই মরুভূমিতে কি করছো? আমি চিত্রভানু, চম্পানগরের রাজার কনিষ্ঠ পুত্র। চম্পানগরের এক অংশ এই মরুভূমির রাজা হয়ে এখানে এসেছি মা। এই মরুভূমির রাজা হয়ে? আর তোমার পিতা জ্যেষ্ঠ সন্তানের সাথে চম্পানগরে রাজত্ব করছে? না না, পিতা বানপ্রস্থে যাওয়ার সময় আমাদের উপর রাজ্যভার সঁপে দিয়ে যান, আর তাই দাদার আদেশে চম্পানগরের 2 ভাগ করে এই মরুভূমির অংশে আমায় আসতে হয়। বুঝেছি, তোমার দাদা তোমায় সরল পেয়ে আচ্ছা ঠকান ঠকিয়েছে। শোনো, আমি তোমায় আশীর্বাদ করছি। না না, আমায় নয়, আশীর্বাদ যদি করতেই হয় সিংহল রাজ্যের প্রজাদের করুন। তারা বড় কষ্টে আছে। এক ডাইনির মায়া বলে তারা দুর্বল খর্বকার হয়ে আছে। বেশ, তবে এই নাও। এটা কি? এই আংটি দিয়ে কি হবে? সিংহল রাজ্যে গিয়ে এই আংটির উপরের ঢাকনা খুলে দিও। আংটির থেকে বেরোনো ধোঁয়ায় ছেয়ে যাবে সিংহল রাজ্য। দেখবে ধীরে ধীরে সেখানকার প্রজারা সুস্থ হয়ে আবার নিজ রূপ ফিরে পাচ্ছে। ধন্যবাদ মা, আমি এখনই সিংহল রাজ্যে যেতে চাই। আমি আসি। তারপর বুড়ির দেওয়া আংটি হাতে চিত্রভানু সিংহল রাজ্যের উদ্দেশ্যে রওনা দিলেন। উষ্ণ বালিয়াড়ি পথ পায়ে হেঁটে অতি কষ্টে সিংহলে পৌঁছলেন যুবরাজ। আসুন যুবরাজ চিত্রভানু। মহারাজ, আমি আপনার প্রজাদের সুস্থ করার উপায় এনেছি। তা কি উপায় এনেছেন আপনি? মহারাজ, এই আংটির উপরের ঢাকনা খুললে ধোঁয়ায় ভরে যাবে সারা সিংহল রাজ্য, আর তার থেকেই প্রজারা সুস্থ হয়ে পূর্বের ন্যায় আকার ফিরে পাবে। তাই নাকি? তবে আর দেরি নয় যুবরাজ, এখনই আপনি ওই আংটির ঢাকনা খুলুন। আসুন আসুন আমার সঙ্গে। আরে এ কি, আমি আবার আগের মতন হয়ে গেছি। কি আশ্চর্য! ওরে, এই দেখ, আমি 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 আবার আগের মতো হয়ে গেছি রে। আরে আরে দেখ দেখ, আমায় দেখ। কি আনন্দ! আমরা আগের মতো হয়ে গেছি। আমরা আগের মতো হয়ে গেছি। আশ্চর্য! আপনি আপনি আমার রাজ্য বাঁচালেন যুবরাজ।
ধন্যবাদ, ধন্যবাদ যুবরাজ, ধন্যবাদ। কিন্তু এখন আমার কন্যার চেয়ে কি হবে? রাজকুমারীর কি হয়েছে মহারাজ? ওই ডাইনি, যার মায়া বলেই এ রাজ্যের প্রজারা এতদিন কষ্ট ভোগ করেছে, সে আমার কন্যাকে নিয়ে গেছে, বন্দি করে রেখেছে তাকে। কোথায় নিয়ে গেছে ডাইনি রাজকুমারীকে? ভীম পর্বতের এক গুহায় ডাইনি বাস করে, সেখানেই ডাইনি আমার কন্যাকে আটকে রেখেছে। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি এখনই যাব রাজকুমারীকে ফিরিয়ে আনতে। রাজকুমারীকে ডাইনির কাছ থেকে উদ্ধার করার জন্য চিত্রভানু ভীম পর্বতের অভিমুখে রওনা দিলেন। বাঁচাও, বাঁচাও আমায়। আরে একটা মৌমাছি মাকড়সার জালে আটকে গেছে। আমাকে বাঁচাও, এখনই মাকড়সা এসে আমায় খেয়ে ফেলবে। এই জাল থেকে আমায় বের করো। হ্যাঁ, আমি এখনই দিচ্ছি। এই নাও। ধন্যবাদ, তোমার জন্য আমি প্রাণে বাঁচলাম। আমি আসি বন্ধু। বাবা, অবশেষে এসে পৌঁছলাম। ওই তো সামনে একটা গুহা দেখা যাচ্ছে। ডাইনি নিশ্চয়ই ওই গুহায় আছে, আর ওখানেই রাজকুমারীকে আটকে রেখেছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে আমার পিতার কাছে যেতে দাও। এত সহজে নয় রাজকুমারী, ইচ্ছে করলে আমি তোমাকেও আর সকলের মতো খাটো করে দিতে পারি, কিন্তু না 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 না, আমি তা করব না। কারণ তোমার মতো সুন্দরের শরীরে প্রবেশ করে আমি আবার যৌবন ফিরে পাবো। না না না, আমায় ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ও, এই ব্যাপার। এই জন্যই ডাইনি বুড়ি রাজকুমারীকে আটকে রেখেছে। শয়তান ডাইনি, ছেড়ে দাও, ছেড়ে দাও রাজকুমারীকে, নইলে এক্ষুনি তোমায় বধ করব। সিংহলের সেনাপতি নাকি? তা তোমার সৈন্যবাহিনী কোথায়? সবাইকেই তো খাটো করে দিয়েছে, দুর্বল করে দিয়েছে, ভালো করে চলতেই পারে না। এখানে আসবে কি করে? কিন্তু তুমি এখানে এলে কি করে? ও, তোমায় খাটো করা হয়নি, এক্ষুনি করে দিচ্ছে। বন্ধু, এই সুযোগে তোমার তলোয়ারটা দিয়ে ওই ডাইনিকে মারো। কিন্তু তোমরা এখানে? বা বন্ধু, আমার বিপদে আমায় সাহায্য করলে, আমার প্রাণ বাঁচালে। আজ তোমার বিপদের দিনে আমি কি না এসে পারে? আর দেরি করো না, তাড়াতাড়ি করো, মারো ডাইনিকে। হ্যাঁ হ্যাঁ।
আসুন আসুন রাজকুমারী, আপনাকে আপনাকে আপনার পিতার কাছে পৌঁছে দিই। এবার তবে আমি আসি বন্ধু, বিদায়। মহারাজ, মহারাজ, এই আপনার কন্যা। বাবা, বাবা। এবার এবার আমি আসি মহারাজ। দাঁড়ান যুবরাজ, এভাবে আমার রাজ্যকে রক্ষা করলেন, আমার কন্যাকে আমার কাছে ফিরিয়ে আনলেন, আর খালি হাতে ফিরে যাবেন? আজ থেকে সিংহল রাজ্যের অর্ধেক রাজত্ব আপনার, আর আমার একমাত্র কন্যার সঙ্গে আপনার বিবাহ দিতে চাই। মহারাজ, এটা কিন্তু ঠিক হলো না। এটা সিংহল রাজের কেমন বিচার? যুবরাজ চিত্রভানু নিজের কৃতিত্বে মৌমাছিদের সাহায্য ছাড়া কখনোই মায়াবিনী ডাইনিকে হত্যা করতে পারতেন না। সেক্ষেত্রে মহারাজ কেন পুরস্কার স্বরূপ অর্ধেক রাজত্ব ও রাজকুমারীর সঙ্গে বিবাহ দিতে চাইলেন? বেতাল, চিত্রভানু সৎ, পরোপকারী রাজা। কারোর বিপদে নিজ স্বার্থ ভুলে সর্বদা এগিয়ে যায় সে। যে মানুষ পরের জন্য, পরের মঙ্গলের জন্য নিজের সর্বস্ব দিতে পারে, তার নিজের বিপদের দিনে সকলের এগিয়ে আসাটাই স্বাভাবিক। এটাই প্রকৃতির নিয়ম। এক্ষেত্রেও তাই করেছে। প্রথমে বৃদ্ধাকে সাহায্য করে কৃতজ্ঞতা স্বরূপ সে মায়াবী আংটি পেয়েছে, যা সে নিজ স্বার্থে কাজে লাগায়নি। পরবর্তীকালে রানী মৌমাছিকে সাহায্য করে কৃতজ্ঞতা স্বরূপ ডাইনির সঙ্গে যুদ্ধে তাদের সহযোগিতা পায়। সুতরাং সিংহল রাজের বিচার পুরোপুরি ন্যায্য। মহারাজ, আপনি একদম সঠিক উত্তর দিয়েছেন। তাই শর্ত মতো আমি চললাম।